আহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অজিত বাসার, জুনিয়র ইনস্ট্রাক্টর, শরীফ পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা আজকে চতুর্থ পর্বের ইলেকট্রনিক্স টেকনোলজি চতুর্থ পর্বের নেটওয়ার্ক ফিল্টার এন্ড ট্রান্সমিশন লাইনের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমি সকল ছাত্রছাত্রীকে আমাদের ক্লাসে জয়েন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে অনুরোধ জানাচ্ছি ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমাকে আমাকে দেখা যাচ্ছে এবং সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমি ক্লাস হ্যাঁ হ্যাঁ ভালো আছি সবাই, না সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি 30 মিনিট আমাদের ক্লাসটা হবে, সুতরাং আমাদের কথা বলার বেশি সুযোগ নেই, আমরা সরাসরি ক্লাস চলে যাব। তোমরা তোমাদের সাউন্ড অফ করে রাখবা, বিশেষ করে মাইক্রোফোনটা অফ রাখবা। আমরা ক্লাসে চলে যাচ্ছি, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আমাদের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে তাই তো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা সবাই আমার সাথে থাকো। দেখো, আমরা ক্লাসে চলে যাব খুব দ্রুত। আমাদের ক্লাসটা 30 মিনিট হবে। 30 মিনিট হবে। এই 30 মিনিটে আমরা খুব মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা আমরা দেখব। তো খেয়াল করো, আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে। তো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয় লাইনের সপ্তম অধ্যায়, এটা বিশেষ ধরনের ফিল্টার এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো আমরা। তো আমাদের সম্ভবত আমাদের কয়েকজন ছাত্র যোগ হচ্ছে আমাদের সাথে। আমরা আমি সকলকে আহ্বান করব, যারা যারা আছো দ্রুত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। তো দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে explain the cutoff frequency and section filter network. তারপর mention the reactance frequency characteristics of P and pi low pass filter and high pass filter. Identify the attenuation versus frequency, phase shift versus frequency characteristics, impedance versus frequency curve. এরপর আছে significance of the T and pi section low high pass filter. Express the direction of M derives filter. Explain the operation of crystal filter. Describe impedance matching filter. যদিও আমাদের সবকটা আমার এই আজকের ক্লাসে প্রায় 52 স্লাইড আছে, তো 30 মিনিটে যদি আমাদের সম্ভব না হয়, বাদ বাকি যেটা এটা তোমরা যদি একটা আমার স্লাইড থেকে যায়, তোমরা এটা একটু কাইন্ডলি দেখে, তবে আমি গুরুত্বপূর্ণ যে স্লাইড গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং যদি আমাদের সময় থাকে, 30 মিনিটের মধ্যে যদি আমাদের সময় থাকে, দেন আমরা তোমাদের কোনো কোশ্চেন আমরা নেব। তো দেখো, আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি এবং কনস্ট্যান্ট কে টাইপ সেকশন ফিল্টারের মধ্যে
আমরা ব্যাখ্যা করবো আমরা আজকে। আমি একটু আমাদের কিছু ছাত্র আছে আমাদের লাইনে, আমি তাদেরকে একটু নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা। তো কনস্ট্যান্ট কে সেকশন ফিল্টার এবং কাট অফ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এটা আমরা দেখবো কি বলছে। খেয়াল করো একটু, আমরা প্রথম ফিগারটা দিকে তাকাই। যদি আমরা ফিগারটার দিকে তাকাই তাহলে আমরা যে জিনিসটা ফলো করব সেটা দেখো যে একটা টি সেকশন নেটওয়ার্ক এবং একটা পাই সেকশন নেটওয়ার্ক, এটা লো পাস ফিল্টার। হ্যাঁ, এটা লো পাস ফিল্টার। একটু খেয়াল করো, আমি আগেই বলে দিচ্ছি যে লো পাস ফিল্টার এবং হাই পাস ফিল্টারের যে মানে ছবিটা, ডায়াগ্রামটা, সেখানে একটু খেয়াল করবা যে এই যে টি সেকশন নেটওয়ার্কের প্যারালালে সিরিজে দুইটা ইন্ডাক্টর লাগানো আছে, Z1/2, প্যারালালে ইন্ডাক্টর, মানে সিরিজে ইন্ডাক্টর আছে। বাট যদি এটা হাই পাস ফিল্টার হয় তাহলে সিরিজে হবে ক্যাপাসিটর, প্যারালাল হবে ইন্ডাক্টর, মানে জাস্ট চিত্রটা উল্টে যাবে। মানে চিত্রটা একই থাকবে, বাট আমাদের যে ক্যাপাসিটর ইন্ডাক্টর এটার মানে এটা বসানোর যে মানে সিরিজ প্যারালাল যে বিষয়টা জাস্ট চেঞ্জ হবে। একই ক্ষেত্রে দেখো বাই সেকশন নেটওয়ার্কে যদি আমরা দেখি, দেখো প্যারালালে দুইটা ক্যাপাসিটর আছে। যদি এটা হাই পাস ফিল্টার হয় তাহলে প্যারালাল দুইটা ইন্ডাক্টর হবে, এই মাঝখানে এখানে একটা ক্যাপাসিটর হবে, জাস্ট এটি উল্টা। তো একটু যদি আমরা খেয়াল করি, দেখো যে কনস্ট্যান্ট কে সেকশন ফিল্টার এবং কাট অফ ফ্রিকোয়েন্সির বর্ণনার জন্য আমাদের লো পাস ফিল্টারটা আমরা একটা উদাহরণ হিসেবে নিয়ে এসেছি, যে এটা কেন কনস্ট্যান্ট কে টাইপ ফিল্টার হলো। দেখো ক এবং খ নং চিত্র যেটা আমরা ফলো করি, যে একটা টি সেকশন নেটওয়ার্ক এবং একটা পাই সেকশন নেটওয়ার্ক লো পাস ফিল্টার দেখানো হয়েছে। এবং যদি আমরা চিত্রটা ফলো করি যে এটা সিরিজে ইন্ডাক্টর আছে আর প্যারালালে ক্যাপাসিটর আছে। এইটার প্যারালালে ইন্ডাক্টর আছে, সিরিজে আছে প্যারালালে ক্যাপাসিটর আছে, সিরিজে ইন্ডাক্টর আছে। এবং একটু যদি আমরা খেয়াল করি যে এইটার সিরিজে সিরিজে আমাদের ইন্ডাক্টর থাকার কারণে দেখো এই যে ইম্পিডেন্স, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স যেটা, সেটা Z1/2 হয়ে গেছে। একটু ফলো করো, Z1/2, Z1/2, বাট এটা Z2। খেয়াল করছো, এটা টোটাল ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সে দুইটা ভাগে ভাগ হয়েছে। সেম ঘটনা এটাও, Z1/2, Z1/2। ওকে, ফাইন। এইটা একটু খেয়াল করো, এইটা একটু যদি আমরা খেয়াল করি, এটা সিরিজ মানে যে ইম্পিডেন্স আছে সেটা Z1, বাট এটা কিন্তু Z1/2। আমরা প্রিভিয়াসলি আমরা যে ক্লাসে আমরা দেখানো হয়েছিল সেখানে কিন্তু এই বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে, এটা কেন Z1/2 হয়েছিল এবং পাইর ক্ষেত্রে এটা কেন Z1। এবং একটু খেয়াল করো, প্যারালাল যে ক্যাপাসিটর আছে সেটা 2Z2। একটু খেয়াল করো 2Z2, এটা আমরা সার্কিটের বর্ণনা সম্পর্কে একটু দেখলাম। যদি আমরা একটু টি সেকশন, কেউ কথা বলবে না, টি সেকশন নেটওয়ার্কের উভয় Z1/2, এটাকে যদি আমরা এটা হচ্ছে ইম্পিডেন্স, Z1টা হচ্ছে ইম্পিডেন্স। তো একটু খেয়াল করো, এই যে ইম্পিডেন্স, এটা কোন ধরনের সার্কিট? এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট। এই ইন্ডাকটিভ সার্কিট বেলায় আমরা এই জেডটাকে আমরা রিপ্লেস করছি জাস্ট J⍵L, ঠিক আছে? এই যে J⍵L/2, অর্থাৎ এই J⍵L এটা হচ্ছে Z1 এর ভ্যালু। তো আমরা যদি Z1টা বের করি তাহলে খেয়াল করো, একটু খেয়াল করো, এই যে সিরিজ ইন্ডাকটেন্স আছে Z1/2, Z1/2, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা সিরিজ ইম্পিডেন্স পাবো। এই যে আমাদের এখানে দেওয়া আছে Z1 সমান, এখানে Z1/2, তার মানে Z1 কে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা দুইটা যোগ করা মানে কি Z1 হয়ে যাবে আলটিমেটলি। তার মানে Z1 এর মানটা কি খেয়াল করো, আমরা এখানে মান বসায় যদি আমরা কি করি, যোগ করি, ভগ্নাংশে যোগ করি, তাহলে আলটিমেটলি J⍵L হয়। তোমরা একটু খাতা কলম এটা করে নিবা, যেহেতু স্লাইডে আমি সরাসরি এটা দেখাইতে পারতেছি না। জাস্ট আমরা কোথায় ক্যালকুলেশনটা করতে হবে আমি সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো। দেখো প্যারালাল বা শান্ট ইম্পিডেন্স Z2, ওই এটা কোন সার্কিটে? এটা হচ্ছে পাই সার্কিটে, পাই যে আমাদের নেটওয়ার্কটা আছে ওইটাই। তাহলে Z2 সমান 1/J⍵C। কেন? এটা ক্যাপাসিটিভ সার্কিট বিধায় এটা কিন্তু 1/J⍵ হয়েছে। যারা এসি সার্কিট সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু খুব ভালো পারবে, ঠিক আছে?
এরপর দেখো বাইসেকশনের ইম্পিডেন্স এটা সিরিজে এই যে আমরা আগে যে সার্কিট দেখানো হয়েছে, কিন্তু আমরা একটু পিছনে যাই, একটু খেয়াল করে, এই যে এটা সিরিজ ইম্পিডেন্স, এটা হচ্ছে প্যারালাল ইম্পিডেন্স। তো দেখো, তো আমরা এখানে 2Z2 জাস্ট মান বসে আমরা ক্যালকুলেশন করছি প্যারালাল। এই যে দুইটা প্যারালালে আছে, দেখো প্যারালালের হিসাব করে জাস্ট তোমরা যারা সিরিজ প্যারালাল হিসাব জানো, তোমরা জাস্ট ওই সূত্র বসিয়ে এটা ক্যালকুলেশন 1/j⍵c হবে। তো খেয়াল করো, তাহলে বলছে যে উভয় ক্ষেত্রে যদি আমরা Z1 বের করি, মোট সিরিজ ইম্পিডেন্স Z1 এবং মোট প্যারালাল ইম্পিডেন্স Z2 সমান। কেন সমান দেখো একটু খেয়াল করো, এই যে দুইটা সমান ভ্যালু হবে এবং উভয় সার্কিট ক্ষেত্রে Z1 * Z2 যদি আমরা যদি গুণ দেই তাহলে কি হবে দেখো, যদি আমরা গুণ দেই তাহলে j⍵l * 1/j⍵c, তো কাটাকাটি যায়, কি যায়, j⍵ সাথে j⍵ কাটা যায়, l/c। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং বলছে এটা সমান আমরা r0 ধরে নেই। এবং এই লাইনটাতে যদি আমরা সমীকরণ 1 এ আসি তাহলে কি, আমরা যদি স্কয়ারটা তুলে দেই তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এটা আমাদের একটা রুট চলে আসবে, উভয় পাশে রুট করে আমরা স্কয়ারটাকে ধরাচ্ছি। এই যে খেয়াল করো, এই যে r0 যেটা, এটা হচ্ছে একটা ইম্পিডেন্স, এই r0 টা হচ্ছে ইম্পিডেন্স এবং এটা ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল নয়। খেয়াল করো, আমরা যদি এখানে এই r0 টাকে যদি r0 টার দিকে যদি ফলো করি, এই ইম্পিডেন্সটা যদি ফলো করি, দেখো এখানে আছে কি l/c, অর্থাৎ ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স, নট ফ্রিকোয়েন্সি। এই জন্য বলা হয়েছে যে এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না। আমরা যা কথা বলবো ইকুয়েশন থেকে, ইকুয়েশনের ভিত্তিতে আমরা কথা বলবো। আমাদের সাথে মানে আরো কিছু ছাত্র যোগ হয়েছে, আমরা একটু তাদেরকে নিয়ে নিচ্ছি। ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তো খেয়াল করো এখানে এই ইম্পিডেন্সের ভ্যালুটা কোনো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্সের ভ্যালুর উপরে। এই জন্য এটাকে কনস্ট্যান্ট কে টাইপ অর্থাৎ কনস্ট্যান্ট সার্কিট বলা হয় এটা। হ্যাঁ, দেখো কাট অফ ফ্রিকোয়েন্সি, আমি এই যে আমরা এখানে যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই সমীকরণ নিয়ে আমি এখন আলোচনা করব না, কারণ এই সমীকরণ কিন্তু আমরা আগে বুঝিয়ে আসছি, তোমাদেরকে ক্লাসে বোঝানো হয়েছে যে একটা টি সেকশন নেটওয়ার্ক এবং একটা পাই সেকশন নেটওয়ার্কের যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, এটা আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো একটু সুতরাং খেয়াল করো, এটা characteristic impedance of T-section network and this is the characteristic impedance of pi-section network. So এই যে Z1 আমরা কিন্তু অলরেডি দেখে আসছি। এখন একটু খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এই যে ওমেগা এটাকে বলা হয় রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এসি সার্কিটে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটাকে আমরা x দ্বারা কনভার্ট করতে পারি, মানে এই ওমেগার উপরে তো x1 লেখা যায়। একই ঘটনা J2 পাই সার্কিটের 1/j⍵c, এই ⍵c-টাকে c দ্বারা প্রকাশ করা যায়, এই ⍵c-টাকে তোমার x2 দ্বারা প্রকাশ করা যায়। একটু খেয়াল করো, এই x1 হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং x2 হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। হ্যাঁ, আমি আবারও তোমাদেরকে বলছি যে যারা এসি সার্কিট সম্পর্কে জানো না, কাইন্ডলি এটার পাশাপাশি এসি সার্কিটের যে ইকুয়েশনগুলো তো সেটা তোমাদেরকে জেনে নিতে হবে। ধন্যবাদ, আমাদের সাথে আজকে অনেক ছাত্রছাত্রী আমরা দেখতে পাচ্ছি যে যুক্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তোমরা নিয়মিত আমাদের ক্লাসটা এভাবে উপস্থিত থাকলে আমরা অনলাইনে তোমাদের সিলেবাসটা আশা করি পুরোটা শেষ করে দিতে পারবো। ওকে, এই যে দেখছো x1 সমান ওমেগা এবং x2 সমান মাইনাস ওমেগা সি। একটু খেয়াল করো, এই মাইনাসটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে, দেখো এই যে জেওটা, এই যে জেওটা আছে, এই জেওটা আছে ইনভার্স আকারে, দ্যাট মিন্স 1/j, এই 1/j এর পরিবর্তে মাইনাস জে লেখা যায়। আবার তুমি যদি মাইনাসটাকে মানে রিমুভ করতে চাও, তাড়িয়ে দিতে চাও, তাহলে এটাকে 1/j লেখা যায়। দিস ইজ এসি সার্কিট। তাহলে দেখো এখানে এই Z1 এর ভ্যালুটা জাস্ট আমরা এই সমীকরণে বসাই দিছি, Z
ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স যে সমীকরণ আছে এখানে আমরা জাস্ট বসায় দিছি, যে ওমেগা x1 জাস্ট সমীকরণে বসায় রিপ্লেস করে দিছি আমরা। এখানে শুধু বসায় তোমরা খাতা কলমে হিসাব, এখানে একদম ইজি বিষয়টা। তোমরা জানি না তোমরা ট্রাই করেছো কিনা, কিন্তু আজকে সবাই ট্রাই করবা যে এটা আমরা এই অনেকে মানে ওই ইকুয়েশন বড় তো এটা দেখে অনেক ভয় পায়, কিন্তু তুমি যদি যখন খাতা কলমে করবা দেখবা একদম লাইন বাই লাইন চলে আসছে, কোনো মানে সমস্যা নাই ভিতরে, একদম ইজি জিনিস। দেখো একটু একটা জিনিস খেয়াল করো, আমরা প্রিভিয়াস স্লাইডটা একটু যাই, এখানে দুইটা জিনিস পাইছি দেখো, একটা x1 আর একটা পাইছি আমরা x1/4 প্লাস x2। এই দুইটা জিনিস আমাদের কাজে আসবে। দেখো পরবর্তী স্লাইডে আমাদের কি বলছি, যে এই চিত্রে x1 এবং x1/4 প্লাস x2 এটা কার্ভে আমরা দেখানো হচ্ছে। যদি এই x1 এর ভ্যালু, x1টা কি, অ্যাকচুয়ালি x1টা হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্স, এই রিঅ্যাকট্যান্স এবং এই রিঅ্যাকট্যান্সের মান বিপরীত চিহ্নের হয়, যদি বিপরীত চিহ্নের হয়, এইটা এবং এটা যদি বিপরীত চিহ্নের হয় তাহলে তাদের গুণফল পজিটিভ হবে। খেয়াল করো, x1 এর মানটা এবং x1/4 প্লাস x2 এর মান যদি বিপরীত চিহ্নের হয়, খেয়াল করো, তবে তাদের গুণফল পজিটিভ হবে এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা হবে বাস্তব এবং এই ভ্যালুটা হবে পাস ব্যান্ড বলা হয়। ঠিক আছে, একইভাবে x1 এবং x1/4 প্লাস x2 এর মান যদি একই চিহ্নের হয়, দেখো এটা আছে এটার উল্টা, এটা যদি বিপরীত চিহ্নের হয় আর এটা যদি একই চিহ্নের হয়, এই মানটা, এটার মান এবং এর মান যদি একই চিহ্ন আমরা পাই, তবে তাদের গুণফলটা পজিটিভ হবে এবং ক্যারেক্টারিস্টিক্সটা হবে কাল্পনিক। একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে কাল্পনিক, এটাকে অ্যাট্রিবিউশন ব্যান্ড বলা হয়। ঠিক আছে, আমরা এটা দেখবো এবং চিত্রে দেখানো হচ্ছে যে ফ্রিকোয়েন্সির মান শূন্যের কাছাকাছি এর মান পজিটিভ হয় এবং এটা এফসি, এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিতে এই মানটা শূন্যতে পৌঁছে। এবং কাট অফ ফ্রিকোয়েন্সি কাকে বলে, হ্যাঁ এটা আমরা কিন্তু জানি। ওকে, আমাদের সাথে আমি সবাইকে আশা করবো আমাদের পুরো ক্লাসটা আমাদের সাথে থাকার জন্য। এই দেখো আমাদের সেই ভ্যালুটা চলে আসছে, এই যে কাট অফ জিরো ভ্যালুতে এটা কাট অফ ফ্রিকোয়েন্সি প্রদর্শন, এই যে এফসি, এটাকে বলে কাট অফ ফ্রিকোয়েন্সি। দেখছো, এই যে যেই মানে যেই ফ্রিকোয়েন্সিতে এই ভ্যালুটা জিরোতে পৌঁছে, দেখো এই যে যে জিরোর যে স্টেট লাইনটা, এই যে এটা কিন্তু এটাও জিরো, এটা টোটালটা জিরো ভ্যালু। তাহলে আমরা দেখো একটা পয়েন্টে, এই যে আমরা যে কার্ভটা দেখানো হয়েছে, কার্ভটার একটা ক্রসিং পয়েন্ট, এই যেটা, এই পয়েন্ট হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি, এই মানটা শূন্য, অর্থাৎ এখান থেকে এই মানটা পজিটিভ হবে, এই মানটা হবে নেগেটিভ। অর্থাৎ একটা হচ্ছে তোমার কাল্পনিক ভ্যালু হবে আর একটা হবে তোমার রিয়াল ভ্যালু, যেটা এই যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বাস্তব এবং পরের ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কাল্পনিক হয়, যেটা এটা কাল্পনিক। সুতরাং দেখো তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি সিগন্যালটা হবে কি, যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের বাস্তব থেকে কাল্পনিক মানে পরিবর্তন হয় তাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফ্রিকোয়েন্সিতে আমাদের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা একটা ফ্রিকোয়েন্সি না আসা পর্যন্ত তুমি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পাবে না। ওকে, তাহলে যে ফ্রিকোয়েন্সিতে আমাদের এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা পজিটিভ ভ্যালু থেকে নেগেটিভ ভ্যালুতে যাবে, এটাকে আমরা বলবো কি কাট অফ ফ্রিকোয়েন্সি। এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা দেখো এখানে জিরো, এই একটা ফ্রিকোয়েন্সি এই পজিটিভ থেকে এই নেগেটিভ থেকে যদি আমরা, অর্থাৎ রিয়েল ভ্যালু থেকে বাস্তব ভ্যালুতে যদি আমরা আসি, আচ্ছা দেন এরপর আছে আমাদের টি এবং পাই, লো পাস এবং হাই পাস ফিল্টার রিঅ্যাকট্যান্স ফ্রিকোয়েন্সি বৈশিষ্ট্য। আমাদের আগের চিত্র এটা, হ্যাঁ আগের চিত্র, এখানে একই চিত্র, তো চিত্র সম্পর্কে কিছু বলা নাই, আমরা একটু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যাচ্ছি। এইটাও তোমাদের জানা, এইটা আমরা অলরেডি বলে আসছি, দেন আমরা যাব এইটাও বলে আসছি। এখন একটু খেয়াল করো যে আমার এখানে দুইটা ভ্যালু ছিল, একটা x1 একটা x1/4 প্লাস x2। কি বলা আছে এখানে, দেখো এখানে কি বলা আছে যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের উভয় সমীকরণে যেটা প্রতীয়মান হয় যে x1/4 প্লাস x2 এর মান নেগেটিভ বা পজিটিভ হলে ইম্পিডেন্সের মান বাস্তব বা কাল্পনিক হয়। এটা আমাদের অলরেডি বলা হয়ে গেছে যে আবার যদি x1/4 প্লাস x2 এর মান যদি আমাদের
x1/4 প্লাস x2 এর মান ফ্রিকোয়েন্সির সাথে পরিবর্তিত হয় এবং পজিটিভ বা নেগেটিভ হতে পারে, বুঝতে পারছো? এবং x1/4 এবং x2 এবং x1/4 প্লাস x2 রিঅ্যাকট্যান্স কার্ভে আমরা যদি ফ্রিকোয়েন্সির সাথে পরিবর্তন হয় দেখি, একটু খেয়াল করো। দেখো এই যে জিরো লেভেল থেকে উপরেটা হচ্ছে পজিটিভ রিঅ্যাকট্যান্স, আমাকে শোনা যাচ্ছে? ওকে, শোনা যায়, কথা বাইরে বাইরে আসে। কথা আটকাচ্ছে স্যার, শোনা যায় না ভালোভাবে। কথা বোঝা যায় না? স্ক্রিন দেখতে হ্যাঁ, নেট প্রবলেম নাকি মনে হয়? নেটওয়ার্কের সমস্যা করে, জাস্ট নেটওয়ার্কের জন্য আমরা আমাদের এই অবস্থা কি। এনিওয়ে, দেখি আমরা কতটুকু ক্যারি করতে পারি। ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো খেয়াল করো, তো একটু খেয়াল করো, দেখো আমাদের এখানে যে ভ্যালুটা আছে 0 থেকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা দেখো একদম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে দেখানো হয়েছে যে x1 সমান ওমেগা, এটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, অর্থাৎ এটা স্ট্রেট একদম উপর দিকে উঠে নেয়। দেখো একটা একটু ট্যানজেন্টের মতো আছে, হ্যাঁ। এই তারপরে x1/4, দেখো এটা ওমেগা এল, এটা যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে এই ভ্যালুটা আরো অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি এটাকে 8 দ্বারা ভাগ করো এটা অ্যাঙ্গেলটা আরো কমে যাবে এরকম। আর আমরা নিচ দিকে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে 1/ওমেগা সি, জাস্ট ওটার উল্টা। এরপর দেখো এই যেখানে বলা আছে যে x1 ওমেগা এল, এই ওমেগার মানটা হচ্ছে 2πf, সুতরাং f সমান যদি 0 হয় তাহলে x1 0 হবে। স্ক্রিন শেয়ারিংটা এটা বন্ধ হয়ে তো গেছে স্বাভাবিক জিনিস, যদি এখানে 0 ভ্যালু বসা এটা 0 হয়ে যাবে। তো আবার স্যার স্লাইড তো দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আমরা ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, একটু লাইনে থাকো সবাই, একটু লাইনে থাকো, আমি স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। হ্যাঁ, একটু লাইনে থাকো সবাই। হ্যাঁ, হ্যাঁ দেখো তো দেখতে দেখা পাচ্ছি যাচ্ছে, স্যার। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ফাইন, আচ্ছা তাহলে আমরা স্লাইডে চলে যাচ্ছি। তাহলে দেখো এখানে আলটিমেটলি কি বলা হয়েছে, যদি তুমি এই এক্স এর ভ্যালুটাকে তুমি যদি 0 থেকে আলফা পর্যন্ত বর্ধিত হতে পারে, অর্থাৎ মানটা যদি এই ফ্রিকোয়েন্সিটা এফ সমান যে আলফা হয়, হ্যাঁ, এবং x1 সমান আলফা হবে, আলফা মানে কি ইনফিনিটি পর্যন্ত দেখানো হয়েছে, অর্থাৎ এই মানটা 0 থেকে বাড়বে। এবং এটা ওই যে স্লাইডে দেখো এই যে এই মানটা এই যে একটা স্ট্রেট লাইনে দেখানো হয়েছে। ওকে, তো একই ঘটনা যদি এই x1/4 যে কার্ভটা আছে এটার মানে x1 অপেক্ষা 3/4 কম, ও যদি আমরা ভাগ করি, হ্যাঁ, এটা একটু স্লাইডটা একটু দেখে নেবা। এবং এই ভ্যালুটা যদি তোমার f সমান 0 হয়, একটু খেয়াল করো f সমান 0 হইলে অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করি তার মানটা কি হবে, তার মানটা অবশ্যই অবশ্যই কি হবে, ইনফিনিটি হবে। এই যে ইনফিনিটি, এটা কিন্তু ইনফিনিটি সাইন, এটা ইনফিনিটি সাইন কিন্তু। দেখো এখানে বলা আছে। দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। রিঅ্যাকট্যান্স ফ্রিকোয়েন্সি বৈশিষ্ট্য, হ্যাঁ বলো। ওকে, দেন দেখো এই যে চিত্র আমরা একটু উল্টো একটা চিত্র, আগের চিত্র উল্টো একটা চিত্র। এটা হচ্ছে তোমার, এটা কি, এটা হচ্ছে তোমার হাই পাস ফিল্টার। কেন হাই পাস ফিল্টার? আগে একটা লো পাস ফিল্টার, এখানে ছিল ইন্ডাক্টর, এখানে ছিল ইন্ডাক্টর, এখানে ছিল ক্যাপাসিটর, মানে সিরিজে ছিল ইন্ডাক্টর, প্যারালাল ক্যাপাসিটর, জাস্ট এখানে উল্টোটা।
এখানে সিরিজে ক্যাপাসিটর আর প্যারালাল ইন্ডাক্টর, তাহলে এটা উল্টো হবে ঘটনা, এবং ক্যালকুলেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আলটিমেটলি ক্যালকুলেশনও চেঞ্জ হয়ে যাবে। দেখি আমরা, দেখো এই দেখো Z1 যদি 1/j⍵c, এই দেখো জাস্ট উল্টো ঘটনা। এই তাই এটা দেখানোর কিছু না, এটা তোমরা দেখলে বুঝবা এসি সার্কিটের। জাস্ট ওই মানটা আমরা এখানে রিপ্লেস করছি, কি হয়েছে দেখো, যদি আমরা রিপ্লেস করি তাহলে Z1 এটা পাওয়া যায় এবং Z পাইটা এই মানটা পাওয়া যায়। তাহলে এখানে খেয়াল করো ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স উভয় সমীকরণে যেটা প্রতীয়মান যে x1/4 প্লাস x2 এর মান নেগেটিভ বা পজিটিভ ইম্পিডেন্স বাস্তব অথবা কাল্পনিক হবে, ঠিক আছে। আবার দেখো যদি x1/4 প্লাস x2 এই যে ভ্যালুটা, এই যে এই ভ্যালুটার মান ফ্রিকোয়েন্সি পরিবর্তনের পজিটিভ বা নেগেটিভ হইতে পারে। এটা আমরা এই কার্ভে দেখো, দেখো কার্ভে আগের চেয়ে একটুখানি পার্থক্য আছে, আগের মানটা আছে। এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি এটা দেখানো হয়েছে, ব্যান্ড পাস হচ্ছে হ্যাঁ একটা নির্দিষ্ট ব্যান্ডের যে ফ্রিকোয়েন্সিটা সে পাস করতে পারে। অ্যাটেনুয়েশন ব্যান্ড এটা আমি অলরেডি আলোচনা করে ফেলছি। এইটা আগের মতো, এটা লো পাসের ক্ষেত্রে, এটা হাই পাসের ক্ষেত্রে, সুতরাং এইটা আমরা একটু খেয়াল করো লো পাস ফিল্টারের যে টি সেকশন নেটওয়ার্ক, এবং এখানে একটু কারেকশন আছে, এটা পাই সেকশন হবে, পাই সেকশনের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি কার্ভ একটু খেয়াল করো তো। এই যে জেড ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ টি সেকশন নেটওয়ার্ক, এই টি সেকশন নেটওয়ার্কের Z1 Z2 প্লাস Z1/4 Z1/4, এখানে জাস্ট আমরা আগে x দ্বারা রিপ্লেস করছি, এখন এই মানটা আমরা কি করব, ইন্ডাক্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স দ্বারা রিপ্লেস হবে। জাস্ট এই Z1 এর যে ভ্যালুটা আগে আমরা রিঅ্যাক্ট্যান্স দ্বারা করছি, এখন আমরা সরাসরি ইন্ডাক্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স দ্বারা রিপ্লেস করছি। দেখো কি হয়, ফাইনালি 1 মাইনাস ওমেগা স্কয়ার LC/4 জাস্ট এটা হয়। দেখো তোমরা নিজেরাই পারবা, এই R0 সমান L/C আমরা বের করে আগে নিয়ে আসছিলাম। কাট অফ ফ্রিকোয়েন্সি যদি f হয় তাহলে আমরা জাস্ট এখানে বসাই দিতে পারি L/C এর পরিবর্তে R0 ইনটু 1/ওমেগা/ওমেগা c, ওমেগা/ওমেগা c কিভাবে, এই যে আমরা এটা দ্বারা রিপ্লেস করছি, দেখছো। এই ক্যালকুলেশনগুলো তোমরা একটু খাতা কলমে করবা, আমি তো জাস্ট স্লাইডে দেখালাম, বাট তুমি যখন খাতা কলমে এটা করবা দেখবা যে আরো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, দেখো আমাদের নেক্সট স্লাইড আছে, এটা ওখান থেকে আমাদের এটা বের করে নিবা, এটা আমরা এরপর দেখো ফিল্টারের অ্যাটেনুয়েশন ফ্রিকোয়েন্সি, ফেজ শিফট ফ্রিকোয়েন্সি কার্ভ। একটা জিনিস তোমাদেরকে দেখা দিচ্ছি আমরা, তোমরা যদি ম্যাথমেটিক্সে এর ধারা করে থাকো, যারা বিশেষ করে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যেই আমাদের আছে, ওই চ্যাপ্টারে দেখবা যে আমাদের এর ধারা একটা আছে। এই এর ধারা ম্যাথ 3 তে সম্ভবত, ম্যাথ 3 এই পার্টে এটা পাবা এর ধারা। তাহলে এই যে এর ধারাটা আছে 1 প্লাস Z1 বাই, হ্যাঁ এটা এর ধারা অনুযায়ী আসছে। এখন তোমরা যদি এখান থেকে এই পরের লাইনটা দেখো, এই পরের লাইনটা একটু অনেক সমস্যার কথা, আমি একটু শুধু তোমাদেরকে ধরে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কি, দেখো জাস্ট উল্টানো হয়েছে, এখানে এটা সরাসরি এর উপর পাওয়ার ল্যামডা, কিন্তু এখানে দেখো এর ল্যামডার সাথে মাইনাস আছে, তার মানে কি এটা ভাগ করা হয়েছে, হ্যাঁ মানে 1 দ্বারা, ঠিক আছে। এটা ইনভার্স করা আছে, ইনভার্স সরাসরি আমরা যদি বলি ইনভার্স, দেখো এই টোটাল সমীকরণ 1 এর নিচে নিয়ে আসা আছে, এটাকে বলা ইনভার্স আকারে নিয়ে আসছে। এরপর তুমি নরমাল ক্যালকুলেশন করে তুমি এটা, এই লাইনটা একটু দেখো, আমরা নিচ থেকে আমরা রুটটাকে তাড়ানোর জন্য জাস্ট এটার অপোজিট ভ্যালু, মানে দেখো এটা আর এটা একই জিনিস, 1 প্লাস Z1/2 Z2, এই যদি আমরা এটা দেখি একটু, আমার কার্সরটা খেয়াল করো, প্লাস Z1/স্কয়ার 4 Z2 স্কয়ার প্লাস Z1/Z2। দেখো এখানে গুণ করা হয়েছে, এই ভ্যালু টেবিলটা একই,
বাট সাইন ভিন্ন, কারণ আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আনার জন্য a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রটাকে ফেলানোর জন্য আমি কাজ করছি। কেন করছি? যে আমার নিচে যে রুটটা আছে রুটটা এখানে থাকবে না। আলটিমেটলি এই লাইনের পর এই লাইন, এইটা দেন এইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি। দেখো পরবর্তী স্লাইডটা যদি আমরা দেখি, আর সবাইকে লাইনে আছে আমার সাথে? জি স্যার। ফাইন। দেখো জি স্যার আছে। সাইন, হ্যাঁ সাইন হাইপারবোলিক একটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আছে যে সাইন এইচ লেমডা, এটা সূত্র, এটা কজের সূত্র, এটা আমরা এটা দাস বসাই। দেখো কজ, এটা জাস্ট কজ হাইপারবোলিকের একটা সূত্র। তো আমরা এখানে যদি বসাই দেই এবং আমরা এই ভ্যালুগুলো আগেই জানি এবং সূত্র যদি আমরা ভ্যালুটা বসাই, দেখো আলটিমেটলি কি হবে আমাদের। আরেকটু তোমাদেরকে একটু বলছি, সেটা হচ্ছে দেখো এই যে সাইন এইচ ওয়াই কজ এইচ ওয়াই এই মানটা আমরা আগে বের করে নেবো। কেন? আমাদের এই যে কজ এইচ ওয়াই এর একটা সূত্র আছে, এই যে এই লেমডা, লেমডার মান লেমডা সমান আলফা প্লাস জে ও বিটা, এটা আমরা বসাই দিলাম। তার মানে কি কজ এ প্লাস বি, এটা একটা সূত্র আছে, কজ এ প্লাস বি, এটা কজ কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এই সূত্রটা জাস্ট আমরা বসাই নেব। দেখো এখান থেকে আমরা এ রিপ্লেস করতে পারি, এটা কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এইটা হচ্ছে রিয়াল ভ্যালু, এটা হচ্ছে হ্যাঁ কাল্পনিক যেটা আর কি, একটা বাস্তব একটা অবাস্তব ভ্যালু, এটা দুটো আলাদা করে ফেলছি। দেখো এই যে কাল্পনিক মান এবং বাস্তব মানটাকে আমরা একটা সমীকরণ থেকে আলাদা করে ফেলছি। তোমরা যারা ম্যাথমেটিক্স 3 করছো তারা এটা অবশ্যই বুঝতে পারবা। আচ্ছা তোমরা কি ম্যাথমেটিক্স 3 করছো, মানে চলতেছে সেমিস্টার না শেষ হয়ে গেছে? স্যার ওটা তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে স্যার। তাহলে এটা বোঝার কথা। আচ্ছা আমরা এখানে জাস্ট দেখো এই ভ্যালু আলফা যেটা, এটার মান আমরা এখানে 1 বসায়া আমরা জাস্ট এটাকে নিয়ে আসছি। একবার ফাইনালি আমাদের বিটার মানটা 2 sin ইনভার্স f বাই f1 এটা আছে আমাদের। ওকে আচ্ছা, তো তোমরা এই যে একটু ম্যাথমেটিক্যাল পরে কিছু লেখা আছে, এটা তোমরা একটু দেখে নিবা। আর একটা হচ্ছে আমার যে ভিডিও চ্যানেল আছে আমি সেখানে এটা আপলোড করে দেব। তোমরা যারা দেখো নাই এটা তোমরা দেখতে পারবা আশা করি। আমি দিয়ে দেব, এখান থেকে তোমরা আশা করি নিয়ে নিতে পারবা। জি স্যার। এই যে দেখো সেই কজের মান, কজের মান দেখো একটু প্রিভিয়াস স্লাইডে যাই আমরা। এই দেখো একটা আলফার মান আর একটা আমরা বিটার মান বের করব। এইভাবে আলফা বিটা দুইটার মান আমাদের বের হবে। দেখছো এই যে আলফা, আলফার বিটার সাথে সাইন আর আলফার সাথে কজ, এটা একটু যত্ন সহকারে করতে হবে। তারপরে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আছে তোমার ফ্রিকোয়েন্সি কার্ভ। আমি ম্যাথমেটিক্যাল বিষয়গুলো ব্যাখ্যা করলাম না, কারণ ম্যাথমেটিক্যাল বিষয়গুলো বারবার একই জিনিস, একই বিষয়গুলো এখানে আছে, ব্যাখ্যা করলাম না, আমি সরাসরি চলে গেলাম। দেখো এটা বলা হয়েছে তোমরা এই স্লাইড বইয়ের ভিতরে যে ইকুয়েশন গুলো আছে এটা সমাধান করবা। এই যে আমাদের একটা হাই পাস টি এবং পাই সেকশন ফিল্টারের অ্যাটেনুয়েশন ফ্রিকোয়েন্সি এবং ফেজ শিফট ফ্রিকোয়েন্সি কার্ভ। এই যে দেখো cos গামা সমান 1 প্লাস z1 প্লাস 2z2, এটা একটা সমীকরণ আছে। এখানে যদি আমরা মানটা বসাই, জাস্ট মানটা বসায় রিপ্লেস করব। দেখো এই ইম্পিডেন্সটাকে আমরা জাস্ট রিঅ্যাকট্যান্সে কনভার্ট করে দিয়েছি। রিঅ্যাকট্যান্স দেখছো ছিল z, কিন্তু ফাইনালি আমাদের এটা 1/2 ওমেগা স্কয়ার এলসি, এখানে কিন্তু আর এই ভ্যালুটা নাই। হ্যাঁ এই ইম্পিডেন্সটাকে আমরা ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্সে কনভার্ট করে ফেলছি। তাহলে যে cos a প্লাস b সূত্র আমরা একটা জানি এর আগে। হ্যাঁ কিভাবে, যে cos আলফা সমান এই যে গামা সমান আলফা প্লাস জে ও বিটা, জাস্ট এই মানটা বসাই যে cos h ল্যামডা, ল্যামডার পরিবর্তে এখানে আলফা প্লাস জে ও বিটা এবং এটার মান এটা এটা। তাহলে আমরা cos a প্লাস b এর সূত্র জানি, এই cos a প্লাস b সূত্র এটা cos a cos b প্লাস sin a sin b। একটা হচ্ছে রিয়াল ভ্যালু, একটা হচ্ছে তোমার কাল্পনিক ভ্যালু। ওকে আচ্ছা, তো খেয়াল করো
একই ঘটনা, এই যে আমরা এখান থেকে বাস্তব মান এবং কাল্পনিক মানকে আলাদা করে ফেলছি। জাস্ট আলফা এবং বিটা এই দুইটা মান এখান থেকে বের করে নিবা সবাই। এই যে আলফা এবং বিটার মান বের করে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই দেখো, এই যে এখান থেকে আলফার মান বের হয়ে গেছে। এখন বলতে পারো স্যার আগেরটা এটার মধ্যে পার্থক্য কি? আগেরটা হচ্ছে লো পাস ফিল্টার, এটা হচ্ছে হাই পাস ফিল্টার। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, টি এবং পাই সেকশন, লো পাস, হাই পাস ফিল্টার গুরুত্ব, আমরা কেন এটা আমরা ব্যবহার করবো বা এটা দরকার কি আমাদের এই হাই পাস এবং লো পাস ফিল্টারটা। তো খেয়াল করো, আমরা যখন এই ফিল্টার সার্কিটটা কোনো সার্কিটে ব্যবহার করি, এই যে লো পাস ফিল্টারের মধ্যে যখন আমরা কাজ করি এবং সময় দেখতে পাই যে অনেকগুলো অপ্রত্যাশিত হাম বোঝো, মানে অপ্রত্যাশিত সিগন্যাল নয়েজের মতো, হ্যাঁ, বা ডিস্টরশন বা হাই ফ্রিকোয়েন্সির প্রভাবে সেটি ঠিক মতো কাজ করতে পারে না। এই এবং অনুরূপভাবে হাই পাস ফিল্টারের কাজ করার সময় দেখা যায় যে অনেকগুলো অপ্রত্যাশিত সিগন্যাল বলি বা ডিস্টরশন বা লো ফ্রিকোয়েন্সির প্রভাবে সেটাও ঠিক মতো কাজ করে না। এই অসুবিধা দূর করার জন্য আমরা টি এবং পাই সেকশনে লো এবং হাই পাস ফিল্টার আমরা এটা ব্যবহার করে থাকি। বুঝতে পারছো? আমরা যখন ফিল্টার নিয়ে কাজ করি, ফিল্টার না, আমরা যখন টি এবং পাই সেকশন নেটওয়ার্ক আমরা কাজ করি তখন এই সমস্যাগুলো দেখা যায়। এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা এই ফিল্টারটা আমরা এখানে আমরা ব্যবহার করি। ঠিক আছে? এই দেখো x1 সমান ওমেগা এল। এখন একটা বিষয় যে এটা ইম্পিডেন্স ম্যাচিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও টি এবং পাই সেকশন, লো পাস ও হাই পাস ফিল্টার বিভিন্ন সেন্সিটিভ ডিভাইস বা ইনস্ট্রুমেন্টের ইনপুট এবং আউটপুটের মধ্যে ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য বিশেষ ভূমিকা পালন করে। মনে করো তোমার ইনপুট আর একটা ধরো লোড, এই দুইটা যদি আমরা সরাসরি কানেকশন দিই, একটা উদাহরণ সহ বলছি, তাহলে দেখা যাবে যে দুটো ইম্পিডেন্স যদি সঠিক না হয় তাহলে একটা সিগন্যালের সাথে ম্যাচিং করতে পারবে না, কাজ করতে পারে না। তখন দুইটার ভিতরে আমাদের কি করতে হবে? দুইটার ভিতরে আমাদের ইম্পিডেন্স ম্যাচিং করে দেবে। এই জন্য আমরা এই হাই পাস লো পাস ফিল্টারের ব্যবহারটা করে থাকি। এগুলো দেখানোর কিছুই নাই, জাস্ট দেখো আমি যে x সমান ওমেগা x2 সমান মাইনাস ওমেগা সি, আমি অলরেডি আগে বলে আসছি। এই কাট অফ ফ্রিকোয়েন্সি এত এর মান যদি শূন্য হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখো, এই যে x1 প্লাস 4 x1/4 প্লাস x2 এটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা জাস্ট এখানে মান বসাই দিয়ে আমরা এখান থেকে কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করব। তোমরা একদম ইজি জিনিস, তোমরা এটা খাতা কলমে বসা তোমরা করতে পারবে আশা করি। এই দেখো, এটা কাট অফ ফ্রিকোয়েন্সি দেখানো হয়েছে। এখন খেয়াল করো, x1 সমান 1 বাই ওমেগা এবং x2 সমান যদি ওমেগা এল হয় তাহলে আবার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। আগেরটার কাট অফ ফ্রিকোয়েন্সি দেখো 1 বাই পাই, এক নং সমীকরণটা দেখো, এক নং সমীকরণে খেয়াল করো 1 বাই পাই প্লাস রুট ওভার এলসি। দেন এইটার ক্ষেত্রে দুই নং সমীকরণ দেখো একটু ভিন্ন, 1/4 পাই রুট ওভার এলসি। এটা হাই পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা লো পাস ফিল্টারে। আচ্ছা, আমার সাথে আছো সবাই? সবাই কি আছো? জি স্যার। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? না স্যার। হ্যাঁ, আমাদের আবার স্ক্রিন শেয়ারিং এ যেতে হবে। দেখা যায় না। ওকে, আমরা স্ক্রিন শেয়ারিং এ আবার যাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে দেখো এখানে যে এম ডিরাইভ ফিল্টারের এইটা তোমরা একটু দেখে নেবে। তারপর আমি একটু বলছি যে উপরে অনুচ্ছেদ যে আমরা এর আগে আলোচনা করলাম কে টাইপ এবং কোন টাইপ ফিল্টার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই ফিল্টারের দুইটা সমস্যা পাওয়া যায়। একটা হচ্ছে যে এই ধরনের ফিল্টারের অ্যাটেনুয়েশন কাট অফ ফ্রিকোয়েন্সি কাছাকাছি দ্রুত বৃদ্ধি পায়, যে কারণে অ্যাটেনুয়েশন ব্যান্ড ও কিছু ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাওয়া যায়। এবং অন্যভাবে আমরা এটা বলতে পারি যে অ্যাটেনুয়েশন ব্যান্ড এবং পাস ব্যান্ড খুব সূক্ষ্মভাবে সংজ্ঞায়িত বা পৃথক করা যায় না। আরেকটা সমস্যা তোমরা একটু দেখে নিও, আমি ক্লাসটা দ্রুত শেষ করে ফেলবো, আমাদের টাইম প্রায় শেষের দিকে। তো এই যে এটা দেখে নিবা তোমরা,
আগের সব ঘুরে ফিরে একই